17। ঘণ্টা 2-3 নিদ্রার পর যখন গোরা ঘুম ভাঙিয়া পাশে চাহিয়া দেখিল বিনয় ঘুমাইতেছে, তখন তাহার হৃদয় আনন্দে ভরিয়া উঠিল। স্বপ্নে একটা প্রিয় জিনিস হারাইয়া জাগিয়া উঠিয়া যখন দেখা যায় তাহা হারায় নাই, তখন যেমন আরাম বোধ হয়, গোরার সেই রূপ হইল। বিনয়কে ত্যাগ করিলে গোরার জীবন যে কতখানি পঙ্গু হইয়া পড়ে, আজ নিদ্রাভঙ্গে বিনয়কে পাশে দেখিয়া তাহা সে অনুভব করিতে পারিল। এই আনন্দের আঘাতে চঞ্চল হইয়া গোরা ঠেলাঠেলি করিয়া বিনয়কে জাগাইয়া দিল এবং কহিল, চলো, একটা কাজ আছে। গোরার প্রত্যহ সকালবেলায় একটা নিয়মিত কাজ ছিল। সে পাড়ার নিম্ন শ্রেণীর লোকেদের ঘরে যাতায়াত করিত। তাহাদের উপকার করিবার বা উপদেশ দিবার জন্য নহে, নিতান্তই তাহাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিবার জন্যই যাইত। শিক্ষিত দলের মধ্যে তাহার এরূপ যাতায়াতের সম্বন্ধ ছিল না বলিলেই হয়। গোরাকে ইহারা দাদা ঠাকুর বলিত এবং কড়িবাঁধা হুঁকা দিয়া অভ্যর্থনা করিত। কেবলমাত্র ইহাদের আতিথ্য গ্রহণ করিবার জন্যই গোরা জোর করিয়া তামাক খাওয়া ধরিয়াছিল। এই দলের মধ্যে নন্দ গোরার সর্বপ্রধান ভক্ত ছিল। নন্দ ছুতারের ছেলে, বয়স 22। সে তাহার বাপের দোকানে কাঠের বাক্স তৈয়ারি করিত। ধাপার মাঠে শিকারীর দলে নন্দর মতো অব্যর্থ বন্দুকের লক্ষ্য কাহারও ছিল না। ক্রিকেটের খেলায় গোলা ছুঁড়িতেও সে অদ্বিতীয় ছিল। গোরা তাহার শিকার ও ক্রিকেটের দলে ভদ্র ছাত্রদের সঙ্গে এই সকল ছুতার কামারের ছেলেদের একসঙ্গে মিলাইয়া লইয়াছিল। এই মিশ্রিত দলের মধ্যে নন্দ সকল প্রকার খেলায় ও ব্যায়ামে সকলের সেরা ছিল। ভদ্র ছাত্রেরা কেহ কেহ তাহার প্রতি ঈর্ষান্বিত ছিল, কিন্তু গোরার শাসনে সকলেরই তাহাকে দলপতি বলিয়া স্বীকার করিতে হইত। এই নন্দর পায় কয়েকদিন হইল একটা বাটালি পড়িয়া গিয়া ক্ষত হওয়ায় সে খেলার ক্ষেত্রে অনুপস্থিত ছিল। বিনয়কে লইয়া এই কয়দিন গোরার মন বিকল ছিল। সে তাহাদের বাড়িতে যাইতে পারে নাই। আজ প্রভাতেই বিনয়কে সঙ্গে করিয়া সে ছুতার পাড়ায় গিয়া উপস্থিত হইল। নন্দদের দোতলা খোলার ঘরের দ্বারের কাছে আসিতেই ভিতর হইতে মেয়েদের কান্নার শব্দ শোনা গেল। নন্দর বাপ বা অন্য পুরুষ অভিভাবক বাড়িতে নাই। পাশে একটি তামাকের দোকান ছিল। তাহার কর্তা আসিয়া কহিল, নন্দ আজ ভোরবেলায় মারা পড়িয়াছে, তাহাকে দাহ করিতে লইয়া গেছে। নন্দ মারা গিয়াছে? এমন স্বাস্থ্য, এমন শক্তি, এমন তেজ, এমন হৃদয়, এত অল্প বয়স, সেই নন্দ আজ ভোরবেলায় মারা গিয়াছে? সমস্ত শরীর শক্ত করিয়া গোরা স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। নন্দ একজন সামান্য ছুতারের ছেলে। তাহার অভাবে ক্ষণকালের জন্য সংসারে যেটুকু ফাঁক পড়িল তাহা অতি অল্প লোকেরই চোখে পড়িবে, কিন্তু আজ গোরার কাছে নন্দর মৃত্যু নিদারুণ রূপে অসঙ্গত ও অসম্ভব বলিয়া ঠেকিল। গোরা যে দেখিয়াছে তাহার প্রাণ ছিল। এত লোক তো বাঁচিয়া আছে, কিন্তু তাহার মতো এত প্রচুর প্রাণ কোথায় দেখিতে পাওয়া যায়? কি করিয়া তাহার মৃত্যু হইল খবর লইতে গিয়া শোনা গেল যে তাহার ধনুষ্টঙ্কার হইয়াছিল। নন্দর বাপ ডাক্তার আনিবার প্রস্তাব করিয়াছিল, কিন্তু নন্দর মা জোর করিয়া বলিল তাহার ছেলেকে ভূতে পাইয়াছে। ভূতের ওঝা কাল সমস্ত রাত তাহার গায়ে ছ্যাঁকা দিয়াছে, তাহাকে মারিয়াছে এবং মন্ত্র পড়িয়াছে। ব্যামোর আরম্ভে গোরাকে খবর দিবার জন্য নন্দ একবার অনুরোধ করিয়াছিল, কিন্তু পাছে গোরা আসিয়া ডাক্তারি মতে চিকিৎসা করিবার জন্য জেদ ধরে, সেই ভয়ে নন্দর মা কিছুতেই গোরাকে খবর পাঠাইতে দেয় নাই। সেখান হইতে ফিরিয়া আসিবার সময় বিনয় কহিল, কি মূঢ়তা আর তার কি ভয়ানক শাস্তি। গোরা কহিল, এই মূঢ়তাকে এক পাশে সরিয়ে রেখে তুমি নিজে এর বাইরে আছো মনে করে সান্ত্বনা লাভ করো না বিনয়। এই মূঢ়তা যে কত বড় আর এর শাস্তি যে কতখানি তা যদি স্পষ্ট করে দেখতে পেতে, তাহলে ওই একটা আক্ষেপোক্তি মাত্র প্রকাশ করে ব্যাপারটাকে নিজের কাছ থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করতে না। মনের উত্তেজনার সঙ্গে গোরার পদক্ষেপ ক্রমশই দ্রুত হইতে লাগিল। বিনয় তাহার কথার কোনো উত্তর না করিয়া তাহার সঙ্গে সমান পা রাখিয়া চলিবার চেষ্টায় প্রবৃত্ত হইল। গোরা বলিতে লাগিল, সমস্ত জাত মিথ্যার কাছে মাথা বিকিয়ে দিয়ে রেখেছে। দেবতা, অপদেবতা, পেঁচো, হাঁচি, বৃহস্পতিবার, ত্রহস্পর্শ, ভয় যে কত তার ঠিকানা নেই। জগতে
সত্যের সঙ্গে কিরকম পৌরুষের সঙ্গে ব্যবহার করতে হয় তা এরা জানবে কি করে? তুমি আর আমি মনে করছি যে আমরা যখন দুপাতা বিজ্ঞান পড়েছি তখন আমরা আর এদের দলে নেই, কিন্তু এ কথা নিশ্চয়ই যেন চারদিকের হীনতার আকর্ষণ থেকে অল্প লোক কখনোই নিজেকে বই পড়া বিদ্যার দ্বারা বাঁচিয়ে রাখতে পারে না। এরা যতদিন পর্যন্ত জগৎ ব্যাপারের মধ্যে নিয়মের আধিপত্যকে বিশ্বাস না করবে, যতদিন পর্যন্ত মিথ্যা ভয়ের দ্বারা জড়িত হয়ে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষিত লোকেরাও এর প্রভাব ছাড়াতে পারবে না। বিনয় কহিল, শিক্ষিত লোকেরা ছাড়াতে পারলেই বা তাতে কি? কজনই বা শিক্ষিত লোক? শিক্ষিত লোকেদের উন্নত করার জন্যই যে অন্য লোকেদের উন্নত হতে হবে তা নয়, বরঞ্চ অন্য লোকেদের বড় করবার জন্যই শিক্ষিত লোকেদের শিক্ষার গৌরব। গোরা বিনয়ের হাত ধরিয়া কহিল, আমি তো ঠিক ওই কথাটিই বলতে চাই, কিন্তু তোমরা নিজেদের ভদ্রতা ও শিক্ষার অভিমানে সাধারণের থেকে স্বতন্ত্র হয়ে দিব্য নিশ্চিন্ত হতে পারো। এটা আমি বারবার দেখেছি বলেই তোমাদের আমি সাবধান করে দিতে চাই যে নিচের লোকেদের নিষ্কৃতি না দিলে কখনোই তোমাদের যথার্থ নিষ্কৃতি নেই। নৌকার খোলে যদি ছিদ্র থাকে তবে নৌকার মাস্তুল কখনোই গায়ে ফু নিয়ে বেড়াতে পারবে না, তা যতই তিনি উচ্চে থাকুন না কেন। বিনয় নিরুত্তরে গোরার সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। গোরা কিছুক্ষণ চুপ করিয়া চলিয়া হঠাৎ বলিয়া উঠিল, না বিনয়, এ আমি কিছুতেই সহজে সহ্য করতে পারবো না। ওই যে ভূতের ওঝা এসে আমার নন্দকে মেরে গেছে, তার মার আমাকে লাগছে, আমার সমস্ত দেশকে লাগছে। আমি এই সব ব্যাপারকে এক একটা ছোট এবং বিচ্ছিন্ন ঘটনা বলে কোনো মতেই দেখতে পারি নে। তথাপি বিনয়কে নিরুত্তর দেখিয়া গোরা গর্জিয়া উঠিল, বিনয়, আমি বেশ বুঝতে পারছি তুমি মনে মনে কি ভাবছো। তুমি ভাবছো এর প্রতিকার নেই, কিংবা প্রতিকারের সময় উপস্থিত হতে অনেক বিলম্ব আছে। তুমি ভাবছো এই যে সমস্ত ভয় এবং মিথ্যা সমস্ত ভারতবর্ষকে চেপে দাঁড়িয়ে রয়েছে, ভারতবর্ষের এ বোঝা হিমাচলের মতো বোঝা, একে ঠেলে টলাতে পারবে কে? কিন্তু আমি এরকম করে ভাবতে পারি নে। যদি ভাবতুম তাহলে বাঁচতেই পারতুম না। যা কিছু আমার দেশকে আঘাত করছে তার প্রতিকার আছেই, তা সে যত বড় প্রবল হোক, এবং একমাত্র আমাদের হাতেই তার প্রতিকার আছে, এই বিশ্বাস আমার মনে দৃঢ় আছে বলেই আমি চারিদিকের এত দুঃখ দুর্গতি অপমান সহ্য করতে পারছি। বিনয় কহিল, এত বড় দেশজোড়া প্রকাণ্ড দুর্গতির সামনে বিশ্বাসকে খাড়া করে রাখতে আমার সাহসই হয় না। গোরা কহিল, অন্ধকার প্রকাণ্ড আর প্রদীপের শিখা ছোট, সেই এত বড় অন্ধকারের চেয়ে এতটুকু শিখার উপর আমি বেশি আস্থা রাখি। দুর্গতি চিরস্থায়ী হতে পারে একথা আমি কোনো ক্রমেই বিশ্বাস করতে পারি নে। সমস্ত বিশ্বের জ্ঞান শক্তি প্রাণ শক্তি তাকে ভিতরে বাহিরে কেবলই আঘাত করছে। আমরা যে যতই ছোট হই সেই জ্ঞানের দলে প্রাণের দলে গিয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে যদি মরি তবু একথা নিশ্চয়ই মনে রেখে মরব যে আমাদেরই দলের জিত হবে। দেশের জড়তাকেই সকলের চেয়ে বড় এবং প্রবল মনে করে তারই উপর বিছানা পেতে পড়ে থাকবো না। আমি তো বলি, জগতে শয়তানের উপর বিশ্বাস স্থাপন করা আর ভূতের ভয় করা ঠিক একই কথা। ওতে ফল হয় এই যে রোগের সত্যকার চিকিৎসায় প্রবৃত্তিই হয় না। যেমন মিথ্যা ভয় তেমনি মিথ্যা ওঝা, দুয়ে মিলেই আমাদের মারতে থাকে। বিনয়, আমি তোমাকে বারবার বলছি, এ কথা এক মুহূর্তের জন্য স্বপ্নেও অসম্ভব বলে মনে করো না যে আমাদের এই দেশ মুক্ত হবেই। অজ্ঞান তাকে চিরদিন জড়িয়ে থাকবে না, এবং ইংরেজ তাকে আপনার বাণিজ্য তরীর পিছনে চিরকাল শিকল দিয়ে বেঁধে নিয়ে বেড়াতে পারবে না। এই কথা মনে দৃঢ় রেখেই প্রতিদিনই আমাদের প্রস্তুত থাকতে হবে। ভারতবর্ষ স্বাধীন করার জন্য ভবিষ্যতের কোনো এক তারিখে লড়াই আরম্ভ হবে, তোমরা তারই উপর বরাত দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছো। আমি বলছি, লড়াই আরম্ভ হয়েছে, প্রতি মুহূর্তে লড়াই চলছে। এ সময় যদি তোমরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারো তাহলে তার চেয়ে কাপুরুষতা তোমাদের কিছুই হতে পারে না। বিনয় কহিল, দেখো গোরা, তোমার সঙ্গে আমাদের একটা প্রভেদ আমি এই দেখতে পাই যে পথে ঘাটে আমাদের দেশে প্রতিদিন যা ঘটছে এবং অনেক দিন ধরেই যা ঘটে আসছে, তুমি প্রত্যহই তাকে যেন নতুন চোখে দেখতে পাও। নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে আমরা যেমন ভুলে থাকি, এগুলো আমাদের কাছে তেমনি। এতে আমাদের আশাও দেয় না, হতাশও করে না। এতে আমাদের আনন্দ নেই, দুঃখও নেই।
দিনের পর দিন অত্যন্ত শূন্যভাবে চলে যাচ্ছে, চারিদিকের মধ্যে নিজেকে এবং নিজের দেশকে অনুভব মাত্র করছি নে। হঠাৎ গোরার মুখ রক্তবর্ণ হইয়া তাহার কপালের শিরাগুলো ফুলিয়া উঠিল। সে দুই হাত মুঠা করিয়া রাস্তার মাঝখানে এক জুড়ি গাড়ির পেছনে ছুটিতে লাগিল এবং বজ্রগর্জনে সমস্ত রাস্তার লোককে চকিত করিয়া চিৎকার করিল, থামাও গাড়ি। একটা মোটা ঘড়ির চেন পরা বাবু গাড়ি হাঁকাইতেছিল। সে একবার পিছন ফিরিয়া দেখিয়া দুই তেজস্বী ঘোড়াকে চাবুক কষাইয়া মুহূর্তের মধ্যে অদৃশ্য হইয়া গেল। একজন বৃদ্ধ মুসলমান মাথায় এক ঝাঁকা ফল, সবজি, আন্ডা, রুটি, মাখন প্রভৃতি আহার্য সামগ্রী লইয়া কোন ইংরেজ প্রভুর পাকশালার অভিমুখী চলিতেছিল। চেন পরা বাবুটি তাহাকে গাড়ির সম্মুখ হইতে সরিয়া যাইবার জন্য হাঁকিয়াছিল। বৃদ্ধ শুনিতে না পাওয়ায় গাড়ি প্রায় তাহার ঘাড়ের উপর আসিয়া পড়ে। কোনো মতে তাহার প্রাণ বাঁচিল, কিন্তু ঝাঁকা সমেত জিনিসগুলা রাস্তায় গড়াগড়ি খেল এবং ক্রুদ্ধ বাবু কোচ বাক্স হইতে ফিরিয়া তাহাকে ড্যাম শুয়ার বলিয়া গালি দিয়া তাহার মুখের উপর সপাং করিয়া চাবুক বসাইয়া দিতে তাহার কপালে রক্তের রেখা দেখা দিল। বৃদ্ধ আল্লাহ বলিয়া নিঃশ্বাস ফেলিয়া যে জিনিসগুলা নষ্ট হয় নাই তাহাই বাঁচিয়া ঝাঁকায় তুলিতে প্রবৃত্ত হইল। গোরা ফিরিয়া আসিয়া বিকীর্ণ জিনিসগুলো নিজেই কুড়াইয়া তাহা ঝাঁকায় উঠাইতে লাগিল। মুসলমান মুটে ভদ্রলোক পথিকের এই ব্যবহারে অত্যন্ত সংকুচিত হইয়া কহিল, আপনি কেন কষ্ট করছেন বাবু, এ আর কোনো কাজে লাগবে না। গোরা এ কাজের অনাবশ্যকতা জানিত এবং সে ইহাও জানিত, যাহার সাহায্য করা হইতেছে সে লজ্জা অনুভব করিতেছে। বস্তুত সাহায্য হিসেবে এরূপ কাজের বিশেষ মূল্য নাই, কিন্তু এক ভদ্রলোক যাহাকে অন্যায় অপমান করিয়াছে, আরেক ভদ্রলোক সেই অপমানিতের সঙ্গে নিজেকে সমান করিয়া ধর্মের ক্ষুদ্র ব্যবস্থায় সামঞ্জস্য আনিতে চেষ্টা করিতেছে, এ কথা রাস্তার লোকের পক্ষে বোঝা অসম্ভব। ঝাঁকা ভর্তি হইলে গোরা তাহাকে কহিল, যা লোকসান গেছে সে তো তোমার সইবে না, চলো আমাদের বাড়ি চলো, আমি সমস্ত পুরো দাম দিয়ে কিনে নেব। কিন্তু বাবা, একটা কথা তোমাকে বলি, তুমি কথাটি না বলে যে অপমান সহ্য করলে, আল্লাহ তোমাকে এজন্য মাফ করবেন না। মুসলমান কহিল, যে দোষী আল্লাহ তাকেই শাস্তি দেবেন, আমাকে কেন দেবেন? গোরা কহিল, যে অন্যায় সহ্য করে সেও দোষী, কেননা সে জগতে অন্যায়ের সৃষ্টি করে। আমার কথা বুঝবে না, তবু মনে রেখো, ভালো মানুষই ধর্ম নয়, তাতে দুষ্ট মানুষকে বাড়িয়ে তোলে। তোমাদের মোহাম্মদ সে কথা বুঝতেন, তাই তিনি ভালো মানুষ সেজে ধর্ম প্রচার করেননি। সেখান হইতে গোরাদের বাড়ি নিকট নয় বলিয়া গোরা সেই মুসলমানকে বিনয়ের বাসায় লইয়া গেল। বিনয়ের দেরাজের সামনে দাঁড়াইয়া বিনয়কে কহিল, টাকা বের করো। বিনয় কহিল, তুমি ব্যস্ত হচ্ছ কেন, বসো গে না, আমি দিচ্ছি বলিয়া হঠাৎ চাবি খুঁজিয়া পাইল না। অধীর গোরা এক টান দিতেই দুর্বল দেরাজ বদ্ধ চাবির বাধা না মানিয়া খুলিয়া গেল। দেরাজ খুলিতেই পরেশবাবুর পরিবারের সকলের একত্রে তোলা একটা বড় ফটোগ্রাফ সর্বাগ্রে চোখে পড়িল। এটি বিনয় তাহার বালক বন্ধু সতীশের নিকট হইতে সংগ্রহ করিয়াছিল। টাকা সংগ্রহ করিয়া গোরা সেই মুসলমানকে বিদায় করিল, কিন্তু ফটোগ্রাফ সম্বন্ধে কোনো কথাই বলিল না। গোরাকে এ সম্বন্ধে চুপ থাকিতে দেখিয়া বিনয়ও কোনো কথা তুলিতে পারিল না, অথচ দুই চারিটা কথা হইয়া গেলে বিনয়ের মন সুস্থ হইত। গোরা হঠাৎ বলিল, চললুম। বিনয় বলিল, বাহ, তুমি একলা যাবে কি, মা যে আমাকে তোমাদের ওখানে খেতে বলেছেন, অতএব আমিও চললুম। দুইজনে রাস্তায় বাহির হইয়া পড়িল। বাকি পথ গোরা আর কোনো কথা কহিল না। ডেস্কের মধ্যে ওই ছবিখানি দেখিয়া গোরাকে আবার সহসা স্মরণ করাইয়া দিল যে বিনয়ের চিত্তের একটা প্রধান ধারা এমন একটা পথে চলিয়াছে, যে পথের সঙ্গে গোরার জীবনের কোনো সম্পর্ক নাই। ক্রমে বন্ধুত্বের আদিগঙ্গা নির্জীব হইয়া ওইদিকেই মূল ধারাটি বহিতে পারে, এ আশঙ্কা অব্যক্তভাবে গোরার হৃদয়ের গভীরতম তলদেশে একটা অনির্দেশ্য ভারের মতো চাপিয়া পড়িল। সমস্ত চিন্তায় ও কর্মে এতদিন দুই বন্ধুর মধ্যে কোনো বিচ্ছেদ ছিল না, এখন আর তাহা রক্ষা করা কঠিন হইতেছে। বিনয় এক জায়গায় স্বতন্ত্র হইয়া উঠিতেছে। গোরা যে কেন চুপ করিয়া গেল বিনয় তাহা বুঝিল, কিন্তু এই নীরবতার বেড়া গায়ে পড়িয়া ঠেলিয়া ভাঙিতে তাহার সংকোচ বোধ হইল। গোরার মনটা যে জায়গায় আসিয়া ঠেকিতেছে
সেখানে একটা সত্যকার ব্যবধান আছে, ইহা বিনয় নিজেও অনুভব করে। বাড়িতে আসিয়া পৌঁছিতেই দেখা গেল মহিম পথের দিকে চাহিয়া দ্বারের কাছে দাঁড়াইয়া আছেন। দুই বন্ধুকে দেখিয়া তিনি কহিলেন, ব্যাপারখানা কি? কাল তো তোমাদের সমস্ত রাত না ঘুমিয়েই কেটেছে। আমি ভাবছিলুম দুজনে বুঝিবা ফুটপাথের উপর কোথাও আরামে ঘুমিয়ে পড়েছ। তা বেলা তো কম হয়নি, যাও বিনয়, নাইতে যাও। বিনয়কে তাগিদ করিয়া নাহিতে পাঠাইয়া মহিম গোরাকে লইয়া পড়িলেন। কহিলেন, দেখো গোরা, তোমাকে যে কথাটা বলেছিলুম সেটা একটু বিবেচনা করে দেখো। বিনয়কে যদি তোমার অনাচারী বলে সন্দেহ হয়, তাহলে আজকালকার বাজারে হিন্দু পাত্র পাবো কোথায়? শুধু হিন্দুয়ানি হলেও তো চলবে না, লেখাপড়াও তো চাই। ওই লেখাপড়াতে হিন্দুয়ানিতে মিললে যে পদার্থটা হয়, সেটা তোমাদের হিন্দু মতে ঠিক শাস্ত্রীয় জিনিস নয় বটে, কিন্তু মন্দ জিনিসও নয়। যদি তোমার মেয়ে থাকতো, তাহলে এ বিষয়ে আমার সঙ্গে তোমার মতের ঠিক মিল হয়ে যেত। গোরা কহিল, তা বেশ তো, বিনয় বোধহয় আপত্তি করিবে না। মহিম কহিল, শোনো একবার, বিনয়ের আপত্তির জন্য কে ভাবছে? তোমার আপত্তিকেই তো ডরাই। তুমি নিজের মুখে একবার বিনয়কে অনুরোধ করো, আমি আর কিচ্ছু চাইলে। তাতে যদি ফল না হয় তো না হবে। গোরা কহিল, আচ্ছা। মহিম মনে মনে কহিল, এইবার ময়রার দোকানে সন্দেশ এবং গয়লার দোকানে দই ক্ষীর ফরমাস দিতে পারি। গোরা অবসরক্রমে বিনয়কে কহিল, শশীমুখীর সঙ্গে তোমার বিবাহের জন্য দাদা ভারী পীড়াপিড়ি আরম্ভ করেছেন, এখন তুমি কি বলো? বিনয়, আগে তোমার কি ইচ্ছা সেইটা বলো। গোরা, আমি তো বলি মন্দ কি? বিনয়, আগে তো তুমি মন্দই বলতে। আমরা দুজনের কেউ বিয়ে করব না, এ তো একরকম ঠিক হয়েই ছিল। গোরা, তা এখন ঠিক করা গেল, তুমি বিয়ে করবে আর আমি করব না। বিনয়, কেন? এক যাত্রায় পৃথক ফল কেন? গোরা, পৃথক ফল হবার ভয়েই এই ব্যবস্থা করা যাচ্ছে। বিধাতা কোনো কোনো মানুষকে সহজেই বেশি ভারগ্রস্ত করে গড়ে থাকেন। কেউ বা সহজেই দিব্য ভারহীন, এবং উভয় জীবকে একত্রে জুড়ে চালাতে গেলে এদের একটির উপর বাইরে থেকে বোঝা চাপিয়ে দুজনের ওজন সমান করে নিতে হয়। তুমি বিবাহ করে একটু দায়গ্রস্ত হলে পর তোমাতে আমাতে সমান চালে চলতে পারবো। বিনয় একটু হাসিল এবং কহিল, যদি সেই মতলবই হয়, তবে এই দিকেই বাটখারাটি চাপাও। গোরা, বাটখারাটি সম্বন্ধে আপত্তি নেই তো? বিনয়, ওজন সমান করার জন্য যা হাতের কাছে আসে তাতেই কাজ চালানো যেতে পারে। ও পাথর হলেও হয়, ঢেলা হলেও হয়, যা খুশি। গোরা যে বিবাহ প্রস্তাবে কেন উৎসাহ প্রকাশ করিল, তাহা বিনয়ের বুঝিতে বাকি রহিল না। পাছে বিনয় পরেশবাবুর পরিবারের মধ্যে বিবাহ করিয়া বসে, গোরার মনে এই সন্দেহ হইয়াছে অনুমান করিয়া বিনয় মনে মনে হাসিল। এরূপ বিবাহের সংকল্প ও সম্ভাবনা তাহার মনে এক মুহূর্তের জন্য উদিত হয় নাই। এ যে হইতেই পারে না। যাই হোক, শশীমুখীকে বিবাহ করিলে এরূপ অদ্ভুত আশঙ্কার একেবারে মূল উৎপাটিত হইয়া যাইবে, এবং তাহা হইলেই উভয়ের বন্ধুত্ব সম্বন্ধ পুনরায় সুস্থ ও শান্ত হইবে, ও পরেশবাবুদের সঙ্গে মেলামেশা করিতেও তাহার কোনো দিক হইতে কোনো সংকোচের কারণ থাকিবে না। এই কথা চিন্তা করিয়া সে শশীমুখীর সহিত বিবাহে সহজেই সম্মতি দিল। মধ্যাহ্নে আহারান্তে রাত্রের নিদ্রার ঋণ শোধ করিতে দিন কাটিয়া গেল। সেদিন দুই বন্ধুর মধ্যে আর কোনো কথা হইল না। কেবল জগতের উপর সন্ধ্যার অন্ধকার পর্দা পড়িলে প্রণয়ীদের মধ্যে যখন মনের পর্দা উঠিয়া যায়, সেই সময় বিনয় ছাতের উপর বসিয়া সিধা আকাশের দিকে তাকাইয়া বলিল, দেখো গোরা, একটা কথা আমি তোমাকে বলতে চাই। আমার মনে হয় আমাদের স্বদেশ প্রেমের মধ্যে একটা গুরুতর অসম্পূর্ণতা আছে। আমরা ভারতবর্ষকে আধখানা করে দেখি। গোরা, কেন বলো দেখি? বিনয়, আমরা ভারতবর্ষকে কেবল পুরুষের দেশ বলেই দেখি, মেয়েদের একেবারেই দেখি না। গোরা, তুমি ইংরেজদের মতো মেয়েদের বুঝি ঘরে বাইরে জলে স্থলে শূন্যে আহারে আমোদে কর্মে সর্বত্রই দেখতে চাও? তাতে ফল হবে এই যে পুরুষের চেয়ে মেয়েকেই বেশি করে দেখতে থাকবে, তাতেও দৃষ্টির সামঞ্জস্য নষ্ট হবে। বিনয়,
না না, তুমি আমার কথাটাকে ওরকম করে উড়িয়ে দিলে চলবে না। ইংরেজের মতো করে দেখবো কি না দেখবো সে কথা কেন তুলছো? আমি বলছি এটা সত্য যে স্বদেশের মধ্যে মেয়েদের অংশকে আমাদের চিন্তার মধ্যে আমরা যথা পরিমাণে আনি নে। তোমার কথাই আমি বলতে পারি, তুমি মেয়েদের সম্বন্ধে এক মুহূর্ত ভাবো না। দেশকে তুমি যেন নারীহীন করে জানো, সেরকম জানা কখনোই সত্য জানা নয়। গোরা, আমি যখন আমার মাকে দেখেছি, মাকে জেনেছি, তখন আমার দেশের সমস্ত স্ত্রীলোককে সেই এক জায়গায় দেখেছি এবং জেনেছি। বিনয়, ওটা তুমি নিজেকে ভোলাবার জন্য একটা সাজিয়ে কথা বললে মাত্র। ঘরের কাজের মধ্যে ঘরের লোক, ঘরের মেয়েদের অতি পরিচিত ভাবে দেখলে তাতে যথার্থ দেখাই হয় না। নিজেদের গার্হস্থ্য প্রয়োজনের বাইরে আমরা দেশের মেয়েদের যদি দেখতে পেতুম, তাহলে আমাদের স্বদেশের সৌন্দর্য এবং সম্পূর্ণতাকে আমরা দেখতুম। দেশের এমন একটি মূর্তি দেখা যেত যার জন্য প্রাণ দেওয়া সহজ হতো। অন্তত তাহলে দেশের মেয়েরা যেন কোথাও নেই, এরকম ভুল আমাদের কখনোই ঘটতে পারত না। জানি ইংরেজের সমাজের সঙ্গে কোন রকম তুলনা করতে গেলেই তুমি আগুন হয়ে উঠবে। আমি তা করতে চাই নে। আমি জানি নে ঠিক কতটা পরিমাণে এবং কি রকম ভাবে আমাদের মেয়েরা সমাজে প্রকাশ পেলে তাদের মর্যাদা লঙ্ঘন হয় না, কিন্তু এটা স্বীকার করতেই হবে, মেয়েরা প্রচ্ছন্ন থাকাতে আমাদের স্বদেশ আমাদের কাছে অর্ধসত্য হয়ে আছে। আমাদের হৃদয়ে পূর্ণ প্রেম এবং পূর্ণ শক্তি দিতে পারছে না। গোরা, তুমি এ কথাটা সম্প্রতি হঠাৎ আবিষ্কার করলে কি করে? বিনয়, হ্যাঁ, সম্প্রতিই আবিষ্কার করেছি এবং হঠাৎ আবিষ্কারই করেছি। এত বড় সত্য আমি এতদিন জানতুম না। জানতে পেরেছি বলে আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করছি। আমরা যেমন চাষাকে কেবলমাত্র তার চাষবাস, তাঁতিকে তার কাপড় তৈরির মধ্যে দেখি বলে তাদের ছোটলোক বলে অবজ্ঞা করি, তারা সম্পূর্ণভাবে আমাদের চোখে পড়ে না এবং ছোটলোক ভদ্রলোকের সেই বিচ্ছেদের দ্বারাই দেশ দুর্বল হয়েছে, ঠিক সেই রকম কারণেই দেশের মেয়েদের কেবল তাদের রান্না বান্না বাটনা বাটার মধ্যে আবদ্ধ করে রেখেছি বলেই, মেয়েদের মেয়ে মানুষ বলে অত্যন্ত খাটো করে দেখি বলেই, এতে করে আমাদের সমস্ত দেশই খাটো হয়ে গেছে। গোরা, দিন আর রাত্রি সময়ের যেমন এই দুটো ভাগ, পুরুষ এবং মেয়েও তেমনি সমাজের দুই অংশ। সমাজের স্বাভাবিক অবস্থায় স্ত্রীলোক রাত্রির মতোই প্রচ্ছন্ন, তার সমস্ত কাজ নিগূঢ় এবং নিভৃত। আমাদের কর্মের হিসেব থেকে আমরা রাতকে বাদ দিই, কিন্তু বাদ দিই বলে যে তার গভীর কর্ম কিছুই বাদ পড়ে না। সে গোপন বিশ্রামের অন্তরালে আমাদের ক্ষতিপূরণ করে, আমাদের পোষণের সহায়তা করে। যেখানে সমাজের অস্বাভাবিক অবস্থা, সেখানে রাতকে জোর করে দিন করে তোলে। সেখানে গ্যাস জ্বালিয়ে কল চালানো হয়, বাতি জ্বালিয়ে সমস্ত রাত নাচ গান হয়। তাতে ফল কি হয়? ফল এই হয় যে রাত্রির যে স্বাভাবিক নিভৃত কাজ তা নষ্ট হয়ে যায়, ক্লান্তি বাড়তে থাকে, ক্ষতিপূরণ হয় না, মানুষ উন্মত্ত হয়ে ওঠে। মেয়েদেরও যদি তেমনি আমরা প্রকাশ্যে কর্মক্ষেত্রে টেনে আনি, তাহলে তাদের নিগূঢ় কর্মের ব্যবস্থা নষ্ট হয়ে যায়। তাতে সমাজের স্বাস্থ্য ও শান্তিভঙ্গ হয়, সমাজে একটা মত্ততা প্রবেশ করে। সেই মত্ততাকে হঠাৎ শক্তি বলে ভ্রম হয়, কিন্তু সে শক্তি বিনাশ করবারই শক্তি। শক্তির দুটো অংশ আছে, এক অংশ ব্যক্ত, আরেক অংশ অব্যক্ত। এক অংশ উদ্যোগ, আরেক অংশ বিশ্রাম। এক অংশ প্রয়োগ, আরেক অংশ সম্বরণ। শক্তির এই সামঞ্জস্য যদি নষ্ট করো, তাহলে সে ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু সে ক্ষোভ মঙ্গলকর নয়। নরনারী সমাজ শক্তির দুই দিক। পুরুষই ব্যক্ত, কিন্তু ব্যক্ত বলেই যে মস্ত তা নয়। নারী অব্যক্ত। এই অব্যক্ত শক্তিকে যদি কেবলই ব্যক্ত করবার চেষ্টা করা হয়, তাহলে সমস্ত মূলধন খরচ করে ফেলে সমাজকে দ্রুত বেগে দেউলে করবার দিকে নিয়ে যাওয়া হয়। সেজন্যই বলছি, আমরা পুরুষেরা যদি থাকি যজ্ঞের ক্ষেত্রে, মেয়েরা যদি থাকেন ভাড়া রাগলে, তাহলে মেয়েরা অদৃশ্য থাকলেও যজ্ঞ সুসম্পন্ন হবে। সব শক্তিকে একই দিকে একই জায়গায় একই রকমে খরচ করতে চায় যারা, তারা উন্মত্ত। বিনয়, গোরা, তুমি যা বললে আমি তার প্রতিবাদ করতে চাইনে, কিন্তু আমি যা বলছিলুম তুমিও তার প্রতিবাদ করনি। আসল কথা। গোরা, দেখো বিনয়, এরপরে এ কথাটা নিয়ে আর অধিক যদি বকাবকি করা যায়, তাহলে সেটা নিতান্ত তর্ক হয়ে দাঁড়াবে। আমি স্বীকার করছি, তুমি সম্প্রতি মেয়েদের সম্বন্ধে যতটা সচেতন হয়ে উঠেছ,
আমি ততটা হইনি, সুতরাং তুমি যা অনুভব করছো আমাকেও তাই অনুভব করবার চেষ্টা করা হলে তা কখনো সফল হবে না। অতএব এ সম্বন্ধে আপাতত আমাদের মতভেদ রইল বলেই মেনে নেওয়া যাক না। গোড়া কথাটাকে উড়াইয়া দিল, কিন্তু বীজকে উড়াইয়া দিলেও সে মাটিতে পড়ে, এবং মাটিতে পড়িলে সুযোগমতো অঙ্কুরিত হইতে বাধা থাকে না। এ পর্যন্ত জীবনের ক্ষেত্র হইতে গোড়া স্ত্রীলোককে একেবারেই সরাইয়া রাখিয়াছিল। সেটাকে একটা অভাব বা ক্ষতি বলিয়া সে কখনো স্বপ্নেও অনুভব করে নাই। আজ বিনয়ের অবস্থান্তর দেখিয়া সংসারে স্ত্রী জাতির বিশেষ সত্তা ও প্রভাব তাহার কাছে গোচর হইয়া উঠিয়াছে, কিন্তু ইহার স্থান কোথায়, ইহার প্রয়োজন কি, তাহা সে কিছুই স্থির করিতে পারে নাই। এই জন্য বিনয়ের সঙ্গে এই কথা লইয়া তর্ক করিতে তাহার ভালো লাগে না। বিষয়টাকে সে অস্বীকার করিতেও পারে না, আয়ত্ত করিতেও পারিতেছে না, এই জন্য ইহাকে আলোচনার বাহিরে রাখিতে চায়। রাত্রে বিনয় যখন বাসায় ফিরিতেছিল তখন আনন্দময়ী তাহাকে ডাকিয়া কহিলেন, শশীমুখীর সঙ্গে বিনয়, তোমার বিবাহ নাকি ঠিক হয়ে গেছে? বিনয় সলজ্জ হাস্যের সহিত কহিল, হ্যাঁ মা, গোড়াই এই শুভকর্মের ঘটক। আনন্দময়ী কহিলেন, শশীমুখী মেয়েটি ভালো, কিন্তু বাছা, ছেলে মানুষই করো না। আমি তোমার মন জানি বিনয়, একটু দমনা হয়েছে বলেই তাড়াতাড়ি এ কাজ করে ফেলছো। এখন বিবেচনা করে দেখবার সময় এখনো আছে। তোমার বয়স হয়েছে বাবা, এত বড় একটা কাজ অশ্রদ্ধা করে করো না। বলিয়া বিনয়ের গায়ে হাত বোলাইয়া দিলেন। বিনয় কোনো কথা না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। 18। বিনয় আনন্দময়ীর কথা কয়টি ভাবিতে ভাবিতে বাসায় গেল। আনন্দময়ীর মুখের একটি কথাও এ পর্যন্ত বিনয়ের কাছে কোনো দিন উপেক্ষিত হয় নাই। সে রাত্রে তাহার মনের মধ্যে একটা ভার চাপিয়া রহিল। পরদিন সকালে উঠিয়া সে যেন একটা মুক্তির ভাব অনুভব করিল। তাহার মনে হইল গোরার বন্ধুত্বকে সে একটা খুব বড় দাম দিয়া চুকাইয়া দিয়াছে। একদিকে শশীমুখীকে বিবাহ করিতে রাজি হইয়া সে জীবনব্যাপী যে একটা বন্ধন স্বীকার করিয়াছে, ইহার পরিবর্তে আরেকদিকে তাহার বন্ধন আলগা দিবার অধিকার হইয়াছে। বিনয় সমাজ ছাড়িয়া ব্রাহ্ম পরিবারে বিবাহ করিবার জন্য লুব্ধ হইয়াছে। গোরা তাহার প্রতি এই যে অত্যন্ত অন্যায় সন্দেহ করিয়াছিল, এই মিথ্যা সন্দেহের কাছে সে শশীমুখীর বিবাহকে চিরন্তন জামিন স্বরূপে রাখিয়া নিজেকে খালাস করিয়া লইল। ইহার পরে বিনয় পরেশের বাড়িতে নিঃসংকোচে এবং ঘন ঘন যাতায়াত করিতে আরম্ভ করিল। যাহাদিগকে ভালো লাগে তাহাদের ঘরের লোকের মতো হইয়া উঠা বিনয়ের পক্ষে কিছুমাত্র শক্ত নহে। সে যেই গোরার দিকের সংকোচ তাহার মন হইতে দূর করিয়া দিল, অমনি দেখিতে দেখিতে অল্পকালের মধ্যেই পরেশবাবুর ঘরের সকলের কাছেই যেন বহুদিনের আত্মীয়ের মতো হইয়া উঠিল। কেবল ললিতার মনে যে কয়দিন সন্দেহ ছিল যে সুচরিতার মন হয়তো বা বিনয়ের দিকে কিছু ঝুঁকিয়াছে, সেই কয়দিন বিনয়ের বিরুদ্ধে তাহার মন যেন অস্ত্র ধারণ করিয়া উঠিয়াছিল। কিন্তু যখন সে স্পষ্ট বুঝিল যে সুচরিতা বিনয়ের প্রতি বিশেষভাবে পক্ষপাতী নহে, তখন তাহার মনের বিদ্রোহ দূর হইয়া সে ভারী আরাম বোধ করিল এবং বিনয়বাবুকে অসামান্য ভালো লোক বলিয়া মনে করিতে তাহার আর কোনো বাধা রহিল না। হারানবাবুও বিনয়ের প্রতি বিমুখ হইলেন না। তিনি যেন একটু বেশি করিয়া স্বীকার করিলেন যে বিনয়ের ভদ্রতা জ্ঞান আছে। গোরার যে সেটা নাই, ইহাই এই স্বীকারোক্তির ইঙ্গিত। বিনয় কখনো হারানবাবুর সম্মুখে কোনো তর্কের বিষয় তুলিত না এবং সুচরিতাও চেষ্টা করিত যাহাতে না তোলা হয়। এই জন্য বিনয়ের দ্বারা ইতিমধ্যে চায়ের টেবিলে শান্তিভঙ্গ হইতে পায় নাই। কিন্তু হারানের অনুপস্থিতিতে সুচরিতা নিজে চেষ্টা করিয়া বিনয়কে তাহার সামাজিক মতের আলোচনায় প্রবৃত্ত করিত। গোরা এবং বিনয়ের মতো শিক্ষিত লোক কেমন করিয়া সে দেশের প্রাচীন কুসংস্কারগুলি সমর্থন করিতে পারে, ইহা জানিবার কৌতূহল কিছুতেই তাহার নিবৃত্তি হইত না। গোরা ও বিনয়কে সে যদি না জানিত, তবে এ সকল মত কেহ স্বীকার করে জানিলে সুচরিতা দ্বিতীয় কোনো কথা না শুনিয়া তাহাকে অবজ্ঞার যোগ্য বলিয়া স্থির করিত। কিন্তু গোরাকে দেখিয়া অবধি গোরাকে সে কোনো মতে মন হইতে অশ্রদ্ধা করিয়া দূর করিতে পারিতেছে না। তাই সুযোগ পাইলেই ঘুরিয়া ফিরিয়া বিনয়ের সঙ্গে সে গোরার মত ও জীবনের আলোচনা উত্থাপন করে এবং প্রতিবাদের দ্বারা সকল কথা শেষ পর্যন্ত টানিয়া বাহির করিতে থাকে। পরেশ
সুচরিতাকে সকল সম্প্রদায়ের মত শুনিতে দেওয়াই তাহার সুশিক্ষার উপায় বলিয়া জানিতেন। এই জন্য তিনি এ সকল তর্কে কোনোদিন শঙ্কা অনুভব বা বাধা প্রদান করেন নাই। একদিন সুচরিতা জিজ্ঞাসা করিল, আচ্ছা, গৌরমোহনবাবু কি সত্যিই জাতিভেদ মানেন, না ওটা দেশানুরাগের একটা বাড়াবাড়ি? বিনয় কহিল, আপনি কি সিঁড়ির ধাপগুলোকে মানেন? ওগুলোও তো সব বিভাগ, কোনোটা উপরে কোনোটা নিচে। সুচরিতা, সে নিচে থেকে উপরে উঠতে হয় বলেই মানি, নইলে মানবার কোনো প্রয়োজন ছিল না। সমান জায়গায় সিঁড়িকে না মানলেও চলে। বিনয়, ঠিক বলেছেন, আমাদের সমাজ একটা সিঁড়ি, এর মধ্যে একটা মহৎ উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে নিচে থেকে উপরে উঠিয়ে দেওয়া, মানব জীবনের একটা পরিণামে নিয়ে যাওয়া। যদি সমাজকে সংসারকেই পরিণাম বলে জানতুম, তাহলে কোনো বিভাগ ব্যবস্থার প্রয়োজনই ছিল না। তাহলে ইউরোপীয় সমাজের মতো আমরা প্রত্যেকে অন্যের চেয়ে বেশি দখল করবার জন্য কাড়াকাড়ি মারামারি করেই চলতুম। সংসারে যে কৃতকার্য হতো সেই মাথা তুলত, যার চেষ্টা নিষ্ফল হতো সে একেবারেই তলিয়ে যেত। আমরা সংসারের ভিতর দিয়ে সংসারকে পার হতে চাই বলেই সংসারের কর্তব্যকে প্রবৃত্তি ও প্রতিযোগিতার উপরে প্রতিষ্ঠিত করিনি। সংসার কর্মকে ধর্ম বলে স্থির করেছি, কেননা কর্মের দ্বারা অন্য কোনো সফলতা নয়, মুক্তি লাভ করতে হবে। সেই জন্য একদিকে সংসারের কাজ, অন্যদিকে সংসার কাজের পরিণাম, উভয় দিকে তাকিয়ে আমাদের সমাজ বর্ণভেদ অর্থাৎ বৃত্তিভেদ স্থাপন করেছেন। সুচরিতা, আমি যে আপনার কথা খুব স্পষ্ট বুঝতে পারছি তা নয়। আমার প্রশ্ন এই যে, যে উদ্দেশ্যে সমাজের বর্ণভেদ প্রচলিত হয়েছে আপনি বলছেন, সে উদ্দেশ্য কি সফল হয়েছে দেখতে পাচ্ছেন? বিনয়, পৃথিবীতে সফলতার চেহারা দেখতে পাওয়া বড় শক্ত। গ্রিসের সফলতা আজ গ্রিসের মধ্যে নেই, সেজন্য বলতে পারি নে গ্রিসের সমস্ত আইডিয়াই ভ্রান্ত এবং ব্যর্থ। গ্রিসের আইডিয়া এখনো মানব সমাজের মধ্যে নানা আকারে সফলতা লাভ করছে। ভারতবর্ষ যে জাতিভেদ বলে সামাজিক সমস্যার একটা বড় উত্তর দিয়েছিলেন, সেই উত্তরটা এখনো মরে যায়নি, সেটা এখনো পৃথিবীর সামনে রয়েছে। ইউরোপেও সামাজিক সমস্যার অন্য কোনো সদুত্তর এখনো দিতে পারেনি, সেখানে কেবলই ঠেলাঠেলি হাতাহাতি চলছে। ভারতবর্ষের এই উত্তরটা মানব সমাজে এখনো সফলতার জন্য প্রতীক্ষা করে আছে। আমরা একে ক্ষুদ্র সম্প্রদায়ের অন্ধতাবশত উড়িয়ে দিলেই যে এ উড়ে যাবে তা মনেই করবেন না। আমরা ছোট ছোট সম্প্রদায়েরা জলবিম্বের মতো সমুদ্রে মিশিয়ে যাব, কিন্তু ভারতবর্ষের সহজ প্রতিভা হতে এই যে একটা প্রকাণ্ড মীমাংসা উদ্ভূত হয়েছে, পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত এর কাজ না হবে ততক্ষণ এ স্থির দাঁড়িয়ে থাকবে। সুচরিতা সংকুচিত হইয়া জিজ্ঞাসা করিল, আপনি রাগ করবেন না, কিন্তু সত্যি করে বলুন, এ সমস্ত কথা কি আপনি গৌরমোহন বাবুর প্রতিধ্বনির মতো বলছেন, না এ আপনি সম্পূর্ণ বিশ্বাস করেছেন? বিনয় হাসিয়া কহিল, আপনাকে সত্য করেই বলছি, গোড়ার মতো আমার বিশ্বাসের জোর নেই। জাতিভেদের আবর্জনা ও সমাজের বিকারগুলো যখন দেখতে পাই, তখন আমি অনেক সময় সন্দেহ প্রকাশ করে থাকি, কিন্তু গোড়া বলে, বড় জিনিসকে ছোট করে দেখলেই সন্দেহ জন্মে। গাছের ভাঙা ডাল ও শুকনো পাতাকেই গাছের চরম প্রকৃতি বলে দেখা বুদ্ধির অসহিষ্ণুতা। ভাঙা ডালকে প্রশংসা করতে বলিনে, কিন্তু বনস্পতিকে সমগ্র করে দেখো এবং তার তাৎপর্য বুঝতে চেষ্টা করো। সুচরিতা, গাছের শুকনো পাতাটা না হয় নাই ধরা গেল, কিন্তু গাছের ফলটা তো দেখতে হবে। জাতিভেদের ফলটা আমাদের দেশের পক্ষে কি রকম? বিনয়, যাকে জাতিভেদের ফল বলছেন সেটা অবস্থার ফল, শুধু জাতিভেদের নয়। নড়া দাঁত দিয়ে চিবোতে গেলে ব্যথা লাগে, সেটা দাঁতের অপরাধ নয়, নড়া দাঁতেরই অপরাধ। নানা কারণে আমাদের মধ্যে বিকার ও দুর্বলতা ঘটেছে বলেই ভারতবর্ষের আইডিয়াকে আমরা সফল না করে বিকৃত করছি। সে বিকার আইডিয়ার মূলগত নয়। আমাদের ভিতর প্রাণ ও স্বাস্থ্যের প্রাচুর্য ঘটলেই সমস্ত ঠিক হয়ে যাবে। গোরা সেই জন্য বারবার বলে যে, মাথা ধরে বলে মাথাটাকে উড়িয়ে দিলে চলবে না, সুস্থ হও, সবল হও। সুচরিতা, আচ্ছা, তাহলে আপনি ব্রাহ্মণ জাতকে নরদেবতা বলে মানতে বলেন? আপনি সত্যি বিশ্বাস করেন ব্রাহ্মণের পায়ের ধুলোয় মানুষ পবিত্র হয়? বিনয়, পৃথিবীতে অনেক সম্মানিত আমাদের নিজের সৃষ্টি। রাজাকে যতদিন যে কারণেই হোক দরকার থাকে, ততদিন মানুষ তাকে অসামান্য বলে প্রচার করে।
কিন্তু রাজা তো আর সত্যি অসামান্য নয়, অথচ নিজের সামান্যতার বাধা ভেদ করে তাকে অসামান্য হয়ে উঠতে হবে, নইলে সে রাজত্ব করতেই পারবে না। আমরা রাজার কাছে থেকে উপযুক্ত রূপ রাজত্ব পাবার জন্য তাকে অসামান্য করে গড়ে তুলি। আমাদের সেই সম্মানের দাবি রাজাকে রক্ষা করতে হয়, তাকে অসামান্য হতে হয়। মানুষের সকল সম্বন্ধের মধ্যেই এই কৃত্রিমতার আছে। এমনকি বাপ মার যে আদর্শ আমরা সকলে মিলে খাড়া করে রেখেছি, তাতে করেই সমাজ বাপ মাকে বিশেষভাবে বাপ মা করে রেখেছে, কেবলমাত্র স্বাভাবিক স্নেহে নয়। একান্নবর্তী পরিবারে বড় ভাই ছোট ভাইয়ের জন্য অনেক সহ্য ও অনেক ত্যাগ করে। কেন করে? আমাদের সমাজে দাদাকে বিশেষভাবে দাদা করে তুলেছে, অন্য সমাজে তা করেনি। ব্রাহ্মণকেও যদি যথার্থভাবে ব্রাহ্মণ করে গড়ে তুলতে পারি, তাহলে সে কি সমাজের পক্ষে সামান্য লাভ? আমরা নরদেবতা চাই। আমরা নরদেবতাকে যদি যথার্থই সমস্ত অন্তরের সঙ্গে বুদ্ধিপূর্বক চাই, তাহলে নরদেবতাকে পাব। আর যদি মূঢ়ের মতো চাই, তাহলে যে সমস্ত অপদেবতা সকল রকম দুষ্কর্ম করে থাকে এবং আমাদের মাথার উপরে পায়ের ধুলো দেওয়া যাদের জীবিকার উপায়, তাদের দল বাড়িয়ে ধরনীর ভার বৃদ্ধি করা হবে। সুচরিতা, আপনার সেই নরদেবতা কি কোথাও আছে? বিনয়, বীজের মধ্যে যেমন গাছ আছে তেমনি আছে। ভারতবর্ষের আন্তরিক অভিপ্রায় এবং প্রয়োজনের মধ্যে আছে। অন্য দেশ ওয়েলিংটনের মতো সেনাপতি, নিউটনের মতো বৈজ্ঞানিক, রথচাইল্ডের মতো লক্ষ্যপতি চায়। আমাদের দেশ ব্রাহ্মণকে চায়। ব্রাহ্মণ যার ভয় নেই, লোভকে যে ঘৃণা করে, দুঃখকে যে জয় করে, অভাবকে যে লক্ষ্য করে না, যে পরমে ব্রহ্মণী যোজিত চিত্ত, যে অটল, যে শান্ত, যে মুক্ত, সেই ব্রাহ্মণকে ভারতবর্ষ চায়। সেই ব্রাহ্মণকে যথার্থভাবে পেলে তবেই ভারতবর্ষ স্বাধীন হবে। আমাদের সমাজের প্রত্যেক বিভাগকে, আমরা প্রত্যেক কর্মকে সর্বদাই একটি মুক্তির সুর যোগাবার জন্যই ব্রাহ্মণকে চাই, রাঁধবার জন্য এবং ঘণ্টা নাড়বার জন্য নয়। সমাজের সার্থকতাকে সমাজের চোখের সামনে সর্বদা প্রত্যক্ষ করে রাখবার জন্যই ব্রাহ্মণকে চাই। এই ব্রাহ্মণের আদর্শকে আমরা যত বড় করে অনুভব করব, ব্রাহ্মণের সম্মানকে তত বড় করে তুলতে হবে। সে সম্মান রাজার সম্মানের চেয়ে অনেক বেশি। সে সম্মান দেবতারই সম্মান। এদেশে ব্রাহ্মণ যখন সেই সম্মানের যথার্থ অধিকারী হবে, তখন এদেশকে কেউ অপমানিত করতে পারবে না। আমরা কি রাজার কাছে মাথা হেঁট করি? অত্যাচারীর বন্ধন গলায় পড়ি? নিজের ভয়ের কাছে আমাদের মাথা নত। নিজের লোভের জালে আমরা জড়িয়ে আছি। নিজের মূঢ়তার কাছে আমরা দাসানুদাস। ব্রাহ্মণ তপস্যা করুন, সেই ভয় থেকে, লোভ থেকে, মূঢ়তা থেকে আমাদের মুক্ত করুন। আমরা তাদের কাছ থেকে যুদ্ধ চাইনে, বাণিজ্য চাইনে, আর কোনো প্রয়োজন নেই। তারা আমাদের সমাজের মাঝখানে মুক্তির সাধনাকে সত্য করে তুলুন। পরেশবাবু এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিলেন। তিনি ধীরে ধীরে বলিলেন, ভারতবর্ষকে যে আমি জানি তা বলতে পারি নে, এবং ভারতবর্ষ যে কি চেয়েছিলেন এবং কোনোদিন তা পেয়েছিলেন কিনা তা আমি নিশ্চয়ই জানি নে। কিন্তু যেদিন চলে গেছে সেই দিনে কি কখনো ফিরে যাওয়া যায়? বর্তমানে যা সম্ভব তাই আমাদের সাধনার বিষয়। অতীতের দিকে দুই হাত বাড়িয়ে সময় নষ্ট করলে কি কোনো কাজ হবে? বিনয় কহিল, আপনি যেমন বলেছেন আমিও এরকম করেই ভেবেছি এবং অনেকবার বলেওছি। গোরা বলে যে অতীতকে অতীত বলে বরখাস্ত করে বসে আছি বলেই কি সে অতীত? বর্তমানের হাঁক ডাকের আড়ালে পড়ে সে আমাদের দৃষ্টির অতীত হয়েছে বলেই অতীত নয়, সে ভারতবর্ষের মজ্জার মধ্যে রয়েছে। কোনো সত্য কোনোদিনই অতীত হতে পারে না। সেই জন্যই ভারতবর্ষের এই সত্য আমাদের আঘাত করতে আরম্ভ করেছে। একদিন একে যদি আমাদের একজনও সত্য বলে চিনতে ও গ্রহণ করতে পারে, তাহলেই আমাদের শক্তির খনির দ্বারে প্রবেশের পথ খুলে যাবে। অতীতের ভাণ্ডার বর্তমানের সামগ্রী হয়ে উঠবে। আপনি কি মনে করছেন ভারতবর্ষের কোথাও সেরকম সার্থক জন্মা লোকের আবির্ভাব হয়নি? সুচরিতা কহিল, আপনি যেরকম করে এসব কথা বলছেন ঠিক সাধারণ লোকে এরকম করে বলে না। সেই জন্য আপনাদের মতকে সমস্ত দেশের জিনিস বলে ধরে নিতে মনে সংশয় হয়। বিনয় কহিল, দেখুন, সূর্যের উদয় ব্যাপারটাকে বৈজ্ঞানিকেরা একরকম করে ব্যাখ্যা করে, আবার সাধারণ লোক আরেক রকম করে ব্যাখ্যা করে। তাতে সূর্যের উদয়ের বিশেষ কোনো ক্ষতি বৃদ্ধি করে না। তবে কিনা সত্যকে ঠিক মতন করে জানার দরুন
আমাদের একটা লাভ আছে। দেশের যে সকল সত্যকে আমরা খণ্ডিত করে বিক্ষিপ্ত করে দেখি, গোরা তার সমস্তকে এক করে সংশ্লিষ্ট করে দেখতে পায়। গোরার সেই আশ্চর্য ক্ষমতা আছে, কিন্তু সেই জন্যই কি গোরার সেই দেখাকে দৃষ্টিবিভ্রম বলে মনে করবেন? আর যারা ভেঙে চুরে দেখে তাদের দেখাটাই সত্য? সুচরিতা চুপ করিয়া রহিল। বিনয় কহিল, আমাদের দেশে সাধারণত যে সকল লোক নিজেকে পরম হিন্দু বলে অভিমান করে, আমার বন্ধু গোরাকে আপনি সে দলের লোক বলে মনে করবেন না। আপনি যদি ওর বাপ কৃষ্ণদয়াল বাবুকে দেখতেন, তাহলে বাপ ও ছেলের তফাৎ বুঝতে পারতেন। কৃষ্ণদয়াল বাবু সর্বদাই কাপড় ছেড়ে গঙ্গা জল ছিটিয়ে পাঁজি পুঁথি মিলিয়ে নিজেকে সুপবিত্র করে রাখবার জন্য অহরহ ব্যস্ত হয়ে আছেন। রান্না সম্বন্ধে খুব ভালো বামুনকেও তিনি বিশ্বাস করেন না, পাছে তার ব্রাহ্মণত্বে কোথাও কোনো ত্রুটি থাকে। গোরাকে তার ঘরের ত্রিসীমানায় ঢুকতে দেন না। কখনো যদি কাজের খাতিরে তার স্ত্রীর মহলে আসতে হয়, তাহলে ফিরে গিয়ে তিনি নিজেকে শোধন করে নেন। পৃথিবীতে দিন রাত অত্যন্ত আলগোছে আছেন, পাছে জ্ঞানে বা অজ্ঞানে কোনো দিক থেকে নিয়ম ভঙ্গের কণামাত্র ধুলো তাকে স্পর্শ করে। ঘোর বাবু যেমন রোদ কাটিয়ে ধুলো বাঁচিয়ে নিজের রঙের জেল্লা, চুলের বাহার, কাপড়ের পারিপাট্য রক্ষা করতে সর্বদা ব্যস্ত হয়ে থাকে, সেই রকম গোরা এই রকমই নয়। সে হিন্দুয়ানির নিয়মকে অশ্রদ্ধা করে না, কিন্তু সে এমন খুঁটে খুঁটে চলতে পারে না। সে হিন্দু ধর্মকে ভিতরের দিক থেকে এবং খুব বড় রকম করে দেখে। সে কোনোদিন মনেও করে না যে হিন্দু ধর্মের প্রাণ নিতান্ত শৌখিন প্রাণ, অল্প একটু ছোঁয়াছুঁইতেই শুকিয়ে যায়, ঠোকাঠুকিতেই মারা পড়ে। সুচরিতা, কিন্তু তিনি তো খুব সাবধানে ছোঁয়াছুঁই মেনে চলেন বলেই মনে হয়। বিনয়, তার ওই সতর্কতাটা একটা অদ্ভুত জিনিস। তাকে যদি প্রশ্ন করা যায়, সে তখনই বলে, হ্যাঁ আমি এ সমস্তই মানি, ছুলে জাঁত যায়, খেলে পাপ হয়, এ সমস্তই অভ্রান্ত সত্য। কিন্তু আমি নিশ্চয়ই জানি এ কেবল ওর গায়ের জোরের কথা। এসব কথা যতই অসঙ্গত হয়, ততই ও যেন সকলকে শুনিয়ে উচ্চস্বরে বলে। পাছে বর্তমান হিন্দুয়ানির সামান্য কথাটাকেও অস্বীকার করলে অন্য মূঢ় লোকের কাছে হিন্দুয়ানির বড় জিনিসেরও অসম্মান ঘটে, এবং যারা হিন্দুয়ানিকে অশ্রদ্ধা করে তারা সেটাকে নিজের জিদ বলে গণ্য করে। এজন্য গোরা নির্বিচারে সমস্তই মেনে চলতে চায়। আমার কাছেও এ সম্বন্ধে কোনো শৈথিল্য প্রকাশ করতে চায় না। পরেশবাবু বললেন, ব্রাহ্মণদের মধ্যেও এরকম লোক অনেক আছে। তারা হিন্দুয়ানির সমস্ত সংস্রবই নির্বিচারে পরিহার করতে চায়। পাছে বাইরের কোনো লোক ভুল করে যে তারা হিন্দু ধর্মের কুপ্রথাকেও স্বীকার করে। এ সকল লোক পৃথিবীতে বেশ সহজভাবে চলতে পারে না। এরা হয় ভান করে, নয় বাড়াবাড়ি করে, মনে করে সত্য দুর্বল এবং সত্যকে কেবল কৌশল করে কিংবা জোর করে রক্ষা করা যেন তাদের কর্তব্যের অঙ্গ। আমার উপর সত্য নির্ভর করছে, সত্যের উপর আমি নির্ভর করছি নে, এইরকম যাদের ধারণা তাদেরই বলে গোঁড়া। সত্যের জোরকে যারা বিশ্বাস করে, নিজেদের জবরদস্তিকে তারা সংযত রাখে। বাইরের লোক 2 দিন 10 দিন ভুল বুঝলে সামান্যই ক্ষতি, কিন্তু কোনো ক্ষুদ্র সংকোচে সত্যকে স্বীকার করতে না পারলে তার চেয়ে অনেক বেশি ক্ষতি। আমি ঈশ্বরের কাছে সর্বদাই এই প্রার্থনা করি যে ব্রাহ্মের সভাতেই হোক আর হিন্দুর চণ্ডী মণ্ডপেই হোক, আমি যেন সত্যকে সর্বত্রই নত শিরে অতি সহজেই বিনা বিদ্রোহে প্রণাম করতে পারি। বাইরের কোনো বাধা আমাকে যেন আটক করে না রাখতে পারে। এই বলিয়া পরেশবাবু স্তব্ধ হইয়া আপনার মনকে যেন আপনার অন্তরে ক্ষণকালের জন্য সমাধান করিলেন। পরেশবাবু মৃদু স্বরে এই যে কয়টি কথা বলিলেন, তাহা এতক্ষণের সমস্ত আলোচনার উপরে যেন একটা বড় সুর আনিয়া দিল। সে সুর যে ওই কয়টি কথার সুর তাহা নহে, তাহা পরেশবাবুর নিজের জীবনের একটি প্রশান্ত গভীরতার সুর। সুচরিতা এবং ললিতার মুখে একটি আনন্দিত ভক্তির দীপ্তি আলো ফেলিয়া গেল। বিনয় চুপ করিয়া রহিল। সেও মনে মনে জানিত গোরার মধ্যে একটা প্রচন্ড জবরদস্তি আছে। সত্যের বাহকদের বাক্যে, মনে ও কর্মে যে একটি সহজ ও সরল শান্তি থাকা উচিত, তাহা গোরার নাই। পরেশবাবুর কথা শুনিয়া সে কথা তাহার মনে যেন আরো স্পষ্ট করিয়া আঘাত করিল। অবশ্য বিনয় এতদিন গোরার পক্ষে এই বলিয়া মনে মনে তর্ক করিয়াছে যে সমাজের অবস্থা যখন টলমল, বাহিরের দেশকালের সঙ্গে যখন বিরোধ বাঁধিয়াছে, তখন সত্যের সৈনিকেরা স্বাভাবিকতা রক্ষা করিতে পারে না। তখন সাময়িক প্রয়োজনের আকর্ষণে সত্যের মধ্যেও ভাঙচুর আসিয়া পড়ে। আজ পরেশবাবুর কথায়
বিনয় ক্ষণকালের জন্য মনে প্রশ্ন করিল যে সাময়িক প্রয়োজন সাধনের লুব্ধতায় সত্যকে ক্ষুব্ধ করিয়ে তোলা সাধারণ লোকের পক্ষেই স্বাভাবিক, কিন্তু তাহার গোড়া কি সেই সাধারণ লোকের দলে? সুচরিতা রাত্রে বিছানায় আসিয়া শুইলে ললিতা তাহার খাটের একধারে আসিয়া বসিল। সুচরিতা বুঝিল ললিতার মনের ভিতর কোনো একটা কথা ঘুরিয়া বেড়াইতেছে। কথাটা যে বিনয়ের সম্বন্ধে তাহাও সুচরিতা বুঝিয়াছিল। সেই জন্য সুচরিতা আপনি কথা পারিল, বিনয়বাবুকে কিন্তু আমার বেশ লাগে। ললিতা কহিল, তিনি কিনা কেবলই গৌরবাবুর কথাই বলেন, সেই জন্য তোমার ভালো লাগে। সুচরিতা এ কথাটার ভিতরকার ইঙ্গিতটা বুঝিয়াও বুঝিল না। সে একটা সরল ভাব ধারণ করিয়া কহিল, তা সত্য, ওর মুখ থেকে গৌরবাবুর কথা শুনতে শুনতে আমার ভারী আনন্দ হয়, আমি যেন তাকে স্পষ্ট দেখতে পাই। ললিতা কহিল, আমার তো কিছু ভালো লাগে না, আমার রাগ ধরে। সুচরিতা আশ্চর্য হইয়া কহিল, কেন? ললিতা কহিল, গোড়া গোড়া গোড়া, দিনরাত্রি কেবল গোড়া। ওর বন্ধু গোড়া হয়তো খুব মস্ত লোক, তা বেশ তো, ভালোই তো, কিন্তু উনিও তো মানুষ। সুচরিতা হাসিয়া কহিল, হ্যাঁ তা তো বটেই, কিন্তু তার ব্যাঘাত কি হয়েছে? ললিতা, ওর বন্ধু ওকে এমনি ঢেকে ফেলেছেন যে উনি নিজেকে প্রকাশই করতে পারছেন না, যেন কাঁচ পোকায় তেলা পোকাকে ধরেছে। ওরকম অবস্থায় কাঁচ পোকার উপরেও আমার রাগ ধরে, তেলা পোকার উপরেও আমার শ্রদ্ধা হয় না। ললিতার কথার ঝাঁজ দেখিয়া সুচরিতা কিছু না বলিয়া হাসিতে লাগিল। ললিতা কহিল, দিদি তুমি হাসছ, আমি কিন্তু তোমাকে বলছি, আমাকে যদি কেউ ওরকম করে চাপা দিতে চেষ্টা করত, আমি তাকে একদিনের জন্য সহ্য করতে পারতুম না। এই মনে করো তুমি, লোকে যাই মনে করুক, তুমি আমাকে আচ্ছন্ন করে রাখোনি, তোমার সেরকম প্রকৃতিই নয়, সেই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। আসলে বাবার কাছ থেকে তোমার ওই শিক্ষা হয়েছে, তিনি সব লোককেই তার জায়গাটুকু ছেড়ে দেন। এই পরিবারের মধ্যে সুচরিতা এবং ললিতা পরেশবাবুর পরম ভক্ত, বাবা বলিতেই তাহাদের হৃদয় যেন স্ফীত হইয়া ওঠে। সুচরিতা কহিল, বাবার সঙ্গে কি আর কারো তুলনা হয়? কিন্তু যাই বল ভাই, বিনয়বাবু ভারী চমৎকার করে বলতে পারেন। ললিতা, ওগুলো ঠিক ওর মনের কথা নয় বলেই অত চমৎকার করে বলেন। যদি নিজের কথা বলতেন তাহলে বেশ দিব্যি সহজ কথা হতো, মনে হতো না যে ভেবে ভেবে বানিয়ে বানিয়ে বলছেন। চমৎকার কথার চেয়ে সে আমার ঢের ভালো লাগে। সুচরিতা, তা রাগ করিস কেন ভাই, গৌরমোহন বাবুর কথাগুলো ওর নিজেরই কথা হয়ে গেছে। ললিতা, তা যদি হয় তো সে ভারী বিশ্রী। ঈশ্বর কি বুদ্ধি দিয়েছেন পরের কথা ব্যাখ্যা করবার, আর মুখ দিয়েছেন পরের কথা চমৎকার করে বলবার জন্য? অমন চমৎকার কথায় কাজ নেই। সুচরিতা, কিন্তু এটা তুই বুঝছিস না কেন যে বিনয়বাবু গৌরমোহন বাবুকে ভালোবাসেন, তার সঙ্গে ওর মনের সত্যিকার মিল আছে। ললিতা অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিল, না না, সম্পূর্ণ মিল নেই। গৌরমোহন বাবুকে মেনে চলা ওর অভ্যেস হয়ে গেছে, সেটা দাসত্ব, সে ভালোবাসা নয়। অথচ উনি জোর করে মনে করতে চান যে তার সঙ্গে ওর ঠিক একমত, সেই জন্যই তার মতগুলিকে উনি অত চেষ্টা করে চমৎকার করে বলে নিজেকে ও অন্যকে ভোলাতে চেষ্টা করেন। উনি কেবলই নিজের মনের সন্দেহকে, বিরোধকে চাপা দিয়ে চলতে চান, পাছে গৌরমোহন বাবুকে না মানতে হয়। তাকে না মানবার সাহসও নেই। ভালোবাসা থাকলে মতের সঙ্গে না মিললেও মানা যেতে পারে, অন্ধ না হয়েও নিজেকে ছেড়ে দেওয়া যায়। ওর তো তা নয়, উনি গৌরমোহন বাবুকে মানছেন হয়তো ভালোবাসা থেকে, অথচ কিছুতেই সেটা স্বীকার করতে পারছেন না। ওর কথা শুনলেই সেটা বেশ স্পষ্ট বোঝা যায়। আচ্ছা দিদি, তুমি বোঝনি, সত্যি বলো। সুচরিতা ললিতার মতো এ কথা এমন করিয়া ভাবেই নাই, কারণ গোরাকে সম্পূর্ণরূপে জানিবার জন্যই তাহার কৌতূহল ব্যগ্র হইয়াছিল, বিনয়কে স্বতন্ত্র করিয়া দেখিবার জন্য তাহার আগ্রহই ছিল না। সুচরিতা ললিতার প্রশ্নের স্পষ্ট উত্তর না দিয়া কহিল, আচ্ছা বেশ, তোর কথাই মেনে নেওয়া গেল, তা কি করতে হবে বল। ললিতা, আমার ইচ্ছে করে ওর বন্ধুর বাঁধন থেকে ছাড়িয়ে ওকে স্বাধীন করে দিতে। সুচরিতা, তা চেষ্টা করে দেখ না ভাই। ললিতা, না, আমার চেষ্টায় হবে না, তুমি একটু মনে করলেই হয়। সুচরিতা যদিও ভিতরে ভিতরে বুঝিয়াছিল
যে বিনয় তাহার প্রতি অনুরক্ত, তবু সে ললিতার কথা হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিল। ললিতা কহিল, গৌরমোহন বাবুর শাসন কাটিয়েও উনি যে তোমার কাছে এমন করে ধরা দিতে আসছেন, তাতেই আমার ওকে ভালো লাগে। ওর অবস্থার কেউ হলে ব্রাহ্ম মেয়েদের গাল দিয়ে নাটক লিখত। ওর মন এখনো খোলসা আছে, তোমাকে ভালোবাসেন আর বাবাকে ভক্তি করেন, এই তার প্রমাণ। বিনয়বাবুকে ওর নিজের ভাবে খাড়া করিয়া দিতে হবেই দিদি। উনি যে কেবলই গৌরমোহন বাবুকে প্রচার করতে থাকেন, সে আমার অসহ্য বোধ হয়। এমন সময় দিদি দিদি করিয়া সতীশ ঘরে আসিয়া প্রবেশ করিল। বিনয় তাহাকে আজ গড়ের মাঠে সার্কাস দেখাইতে লইয়া গিয়াছিল। যদিও অনেক রাত্রি হইয়াছিল, তবু তাহার এই প্রথম সার্কাস দেখার উৎসাহ সে সংবরণ করিতে পারিতেছিল না। সার্কাসের বর্ণনা করিয়া সে কহিল, বিনয়বাবুকে আজ আমার বিছানায় ধরে আনছিলুম। তিনি বাড়িতে ঢুকেছিলেন, তারপরে আবার চলে গেলেন, বললেন কাল আসবেন। দিদি, আমি তাকে বলেছি তোমাদের একদিন সার্কাস দেখাতে নিয়ে যেতে। ললিতা জিজ্ঞেস করিল, তিনি তাতে কি বললেন? সতীশ কহিল, তিনি বললেন মেয়েরা বাঘ দেখলে ভয় করবে। আমার কিন্তু কিচ্ছু ভয় হয়নি বলিয়া সতীশ পৌরুষ অভিমানে বুক ফুলাইয়া বসিল। ললিতা বলিল, তা বই কি, তোমার বন্ধু বিনয়বাবুর সাহস যে কত বড় তা বেশ বুঝতে পারছি। না ভাই দিদি, আমাদের সঙ্গে করে ওকে সার্কাস দেখাতে নিয়ে যেতেই হবে। সতীশ কহিল, কাল যে দিনের বেলায় সার্কাস হবে। ললিতা কহিল, সেই তো ভালো, দিনের বেলাতেই যাব। পরদিন বিনয় আসিতেই ললিতা বলিয়া উঠিল, এই যে ঠিক সময় বিনয়বাবু এসেছেন, চলুন। বিনয়, কোথায় যেতে হবে? ললিতা, সার্কাসে। সার্কাসে? দিনের বেলায় এক তাঁবু লোকের সামনে মেয়েদের লইয়া সার্কাসে যাওয়া? বিনয় তো হতবুদ্ধি হইয়া গেল। ললিতা কহিল, গৌরমোহন বাবু বুঝি রাগ করবেন? ললিতার এই প্রশ্নে বিনয় একটু চকিত হইয়া উঠিল। ললিতা আবার কহিল, সার্কাসে মেয়েদের নিয়ে যাওয়া সম্বন্ধে গৌরমোহন বাবুর একটা মত আছে। বিনয় কহিল, নিশ্চয়ই আছে। ললিতা, সেটা কি রকম আপনি ব্যাখ্যা করে বলুন, আমি দিদিকে ডেকে নিয়ে আসি, তিনিও শুনবেন। বিনয় খোঁচা খাইয়া হাসিল। ললিতা কহিল, হাসছেন কেন বিনয়বাবু? আপনি কাল সতীশকে বলেছিলেন মেয়েরা বাঘকে ভয় করে, আপনি কাউকে ভয় করেন না নাকি? ইহার পরে সেদিন মেয়েদের লইয়া বিনয় সার্কাসে গিয়াছিল। শুধু তাই নয়, গোরার সঙ্গে তাহার সম্বন্ধটা ললিতার এবং সম্ভবত এ বাড়ির অন্য মেয়েদের কাছে কিরূপভাবে প্রতিভাত হইয়াছে, সে কথাটাও বারবার তাহার মনের মধ্যে তোলপাড় করিতে লাগিল। তাহার পরে বিনয়ের সঙ্গে যেদিন দেখা হইল, ললিতা যেন নিরীহ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করিল, গৌরমোহন বাবুকে সেদিনের সার্কাসের গল্প বলেছেন? এ প্রশ্নের খোঁচা বিনয়কে গভীর করিয়া বাজিল, কেননা তাহাকে কর্ণমূল রক্তবর্ণ করিয়া বলিতে হইল, না, এখনো বলা হয়নি। লাবণ্য ঘরে ঢুকিয়া কহিল, বিনয়বাবু আসুন না। ললিতা কহিল, কোথায়, সার্কাসে নাকি? লাবণ্য কহিল, বাহ, আজ আবার সার্কাস কোথায়? আমি ডাকছি আমার রুমালের চারধারে পেন্সিল দিয়ে একটা পা এঁকে দিতে, আমি সেলাই করব। বিনয়বাবু কি সুন্দর আঁকতে পারেন। লাবণ্য বিনয়কে ধরিয়া লইয়া গেল।